Hello everybody, welcome to the Way of Solution. 11th July 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের ডেইলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব সেখানে আমরা ইম্পর্টেন্ট কিছু আলোচনা করব। 10th অ্যান্ড 11th দুই দিনের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করব, কারণ গত দিনে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কম ছিল, সেই কারণে আমি কারেন্ট অ্যাফেয়ার্স দুটো চারটে কোশ্চেন্সের জন্য আর আমি আলাদা করে দিইনি। আজকে আমরা গুরুত্বপূর্ণ 10টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ সাথে কিছু জিকে প্রশ্ন উত্তর আলোচনা করব। দুই দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আজ কিন্তু চর্চা হবে 11th অ্যান্ড 10th অ্যান্ড 11th জুলাই 2026-এর। স্টার্ট করা যাক আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের পর্বে আমরা কি কোশ্চেন্স পাচ্ছি প্রথমে দেখব। TWS একাডেমি অ্যাপ সকলে ডাউনলোড করে ফেলো। স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন্স দিয়ে। 2026 সালে বিশ্বের সুখী শহরের তালিকায় ভারতের কোন শহর শীর্ষ স্থান অধিকার করেছে? বিশ্বের সবথেকে হ্যাপিয়েস্ট সুখী শহর কোন শহরটা, সেই তালিকায় আমাদের ভারতের কোন শহরটা ভারতের শহরগুলির মধ্যে টপ স্থান বা প্রথম পজিশনে শীর্ষ স্থানে আছে? দেখো, ভারতীয় শহরগুলির মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে রাজস্থানের জয়পুর শহরটি। জয়পুর ইজ দ্য হাইয়েস্ট র্যাঙ্কড ইন্ডিয়ান সিটি ইন দ্য হ্যাপি সিটি ইন্ডেক্স 2026। ভারতীয় শহরগুলির মধ্যে একদমই শীর্ষ স্থান অধিকার করেছে জয়পুর শহরটা। জয়পুরকে আমরা অনেক সময় গোলাপি শহর নামেও চিনি। তো এই যে জয়পুর শহরটা আছে, হ্যাজ অফিসিয়ালি সিকিউরড দ্য 6th গ্লোবাল স্পট ইন দ্য হ্যাপি সিটি ইন্ডেক্স 2026। ভারতের মধ্যে শীর্ষ, কিন্তু পুরো বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে বিশ্বের সুখী শহর বা হ্যাপি সিটি যে তালিকা ইন্ডেক্স প্রকাশ হয়েছে 2026 সেটাতে। নেক্সট কোশ্চেন্স 2। 2026 সালে অষ্টম খেলো ইন্ডিয়া যুব গেমস ভারতের কোন শহরে আয়োজিত হতে চলেছে? খেলো ইন্ডিয়া যুব গেমস আন্ডার 70 অনূর্ধ্ব 17 বিভিন্ন ক্রীড়াবিদদেরকে নিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে এই খেলো ইন্ডিয়া যুব গেমস, যেখানে মাল্টিপল বিভিন্ন বিভাগে গেমস বা বিভিন্ন স্পোর্টস খেলা হয়ে থাকে। সেই খেলো ইন্ডিয়া যুব গেমসের এই বছর 2026 সালের অষ্টম সংস্করণ অনুষ্ঠিত হবে তেলেঙ্গানা রাজ্যে। তেলেঙ্গানা টু হোস্ট 8th খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2026। দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেমস এটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2018 সালে। এটা অনুষ্ঠিত হয় দিল্লিতে, প্রথম এটার আসর বসেছিল। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023 সালে হয়েছিল মহারাষ্ট্রে, 2024-এ তামিলনাড়ু এটার হোস্ট ছিল, এবং 2025 লাস্ট ইয়ার এটা আয়োজন করেছিল বিহার রাজ্য। এবং পরপর 3 বছর মহারাষ্ট্র কিন্তু এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পদক তালিকায় শীর্ষ স্থান অধিকার করছে। সর্বশেষ বছরে 158টি পদক জিতেছিল মহারাষ্ট্র, যার মধ্যে 58টি ছিল গোল্ড মেডেল, স্বর্ণপদক। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী হাভেলি সঙ্গীতে অসামান্য অবদানের জন্য কে উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছেন? হাভেলি সঙ্গীত হচ্ছে ভারতবর্ষের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, যেটা উত্তর ভারতে অত্যন্ত জনপ্রিয়। সেই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটা বিশেষ রূপ, বিশেষ একটা ধরন হচ্ছে হাভেলি সঙ্গীত, যেটা সাধারণত হাভেলি কোনো একটা জায়গা থেকে উৎপত্তি লাভ করে, তাই এটাকে হাভেলি সঙ্গীত বলা হচ্ছে, হাভেলিতে গাওয়া হয়। সো হাভেলি সঙ্গীতে অসামান্য অবদান কে রেখেছেন, যাকে উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার দেওয়া হয়েছে, তিনি হলেন আচার্য রণছোড় লাল গোস্বামী। ওস্তাদ বিসমিল্লাহ খান ইনি একজন সানাই বাদক এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অত্যন্ত বিখ্যাত একটা নাম, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন এবং ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন। তার নামে সঙ্গীত নাট্য একাডেমি একটা পুরস্কার চালু করে, যেটার নাম উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার। তার 2025 সালের জন্য এই আচার্য রণছোড় লাল, যিনি আমেদাবাদ বেস হাভেলি সঙ্গীত স্কলার, হ্যাঁ, আমেদাবাদের ভিত্তিক একটা হাভেলি সঙ্গীতের পণ্ডিত, এবং আচার্য রণছোড়লাল গোস্বামী বিং সিলেক্টেড ফর দ্য উস্তাদ বিসমিল্লাহ খান ইউবা পুরস্কার 2025 অ্যানাউন্সড বাই দ্য সঙ্গীত নাট্য একাডেমি। তো এটা সঙ্গীত নাটক একাডেমি কিন্তু অ্যানাউন্স করেছে, ঘোষণা করেছে, আন্ডার দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ কালচার। ভারতের যে সংস্কৃতি মন্ত্রক আছে তার অধীনে সঙ্গীত নাট্য একাডেমি পরিচালিত হয়, এবং তারা এই পুরস্কারটি ঘোষণা করেছে 2024-25 সালের জন্য। চলো এরপরের প্রশ্ন 4। প্রতি বছর কোন দিনটি বিশ্বব্যাপী জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসাবে পালন করা হয়?
বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে পালিত হয়ে থাকে 11ই জুলাই অর্থাৎ আজকের দিনে। ওয়ার্ল্ড পপুলেশন ডে ইজ অ্যান অ্যানুয়াল ইভেন্ট, এটা প্রতি বছরেই হয়ে থাকে, একটা বার্ষিক আমরা বলবো দিবস, যেটা অবজার্ভ অন জুলাই 11 এভরি ইয়ার সিন্স দ্য 1989, 1989 সালে এটা প্রথম কিন্তু পালন করা হয়েছিল, তারপর থেকে এটা প্রতি বছর পালন করা হচ্ছে বাই দ্য ইউএনডিপি বলে একটা সংস্থা আছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারা এই দিবসটা কিন্তু ঘোষণা করেছিলেন এবং প্রতি বছর এই আন্তর্জাতিক দিবসটা পালন করা হয়। সম্প্রতি পিনাকা নামক রকেট সিস্টেমটি প্রাথমিকভাবে সফল পরীক্ষা সম্পন্ন করেছে কারা? হাল মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যেটা বেঙ্গালুরুতে অবস্থিত আছে, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ভারতীয় মহাকাশ সংস্থা, নাকি ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আর অপশন 4-এ পাচ্ছি ভেল ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, যেটাকে ভেল বলা হচ্ছে। সো এদের মধ্যে কোন প্রতিষ্ঠানটি, কারা সম্প্রতিকালে পিনাকা নামের একটি রকেট সিস্টেম তার সফল উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করেছে? সেটি হলো ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কন্ডাক্ট সাকসেসফুলি ফ্লাইট টেস্ট অফ পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট। তাহলে এটা একটা দূরপাল্লার গাইডেড একটা রকেট সিস্টেম, দূরপাল্লার রকেট সিস্টেম, যেটার পরীক্ষা সম্পন্ন করলো ডিআরডিও। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন রাজ্য দেশের ষষ্ঠ সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হওয়ার গৌরব অর্জন করেছে? ফুললি লিটারেট স্টেট, ভারতবর্ষে ষষ্ঠ সিক্সথ ফুললি লিটারেট স্টেটে পরিণত হলো কোন রাজ্যটি? ভারতের ষষ্ঠ রাজ্য হিসাবে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হওয়ার গৌরব অর্জন করেছে উত্তরাখণ্ড রাজ্য। উত্তরাখণ্ড বিকামস কান্ট্রিজ সিক্সথ ফুললি লিটারেট স্টেট। এখানে দেখো আমাদের ভারত সরকারের একটা বিশেষ প্রোগ্রাম আছে যেটার নাম উল্লাস প্রোগ্রাম। উল্লাস প্রোগ্রাম মানে কি, যে অঞ্চলে ডিয়ার স্টুডেন্টস বিভিন্ন বয়স যাদের পার হয়ে গেছে, শিক্ষার বয়স, এমন ব্যক্তিরা যারা শিক্ষিত নয় তাদেরকেও স্বাক্ষর করে তোলার জন্য একটা আমাদের কেন্দ্রীয় সরকারের মানে প্রাপ্তবয়স্কদের স্বাক্ষর করে তোলার জন্য একটা প্রোগ্রাম উল্লাস। এটার ফুল ফর্ম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ লং লার্নিং ফর দ্য অল ইন সোসাইটি। এটা উল্লাসের ফুল ফর্ম। সরকারের এই যে উল্লাস কর্মসূচি, এটার অধীনে কোনো রাজ্যের প্রাপ্তবয়স্কের সাক্ষরতা হার কমপক্ষে 95%-এর বেশি হলে বা 95%-এ পৌঁছালে সেই রাজ্যকেই সম্পূর্ণ স্বাক্ষর বলে ঘোষণা করা হয়। তো সম্পূর্ণ স্বাক্ষর মানে এখানে 100% কিন্তু নয়, মিনিমাম 95% যদি কোনো রাজ্য স্বাক্ষর হয় সেটাকে সম্পূর্ণ স্বাক্ষর বলে ঘোষণা করা হয়। বর্তমানে 6টি রাজ্য সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হয়েছে এই প্রোগ্রামের অধীনে। মিজোরাম রাজ্য প্রথম এই প্রোগ্রামের অধীনে কিন্তু ফুললি লিটারেট স্টেটে পরিণত হয়েছিল, তারপরে গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ এবং পঞ্চম রাজ্য হিসাবে আমি এই বছরেই কারেন্ট অ্যাফেয়ার্সে করেছি 2026 সালে পঞ্চম রাজ্য হিসাবে সিকিমকে ফুললি লিটারেট স্টেটে পরিণত করা হয়েছিল বা ঘোষণা করা হয়েছিল। আর উত্তরাখণ্ডকে সম্প্রতিকালে ঘোষণা করা হয়েছে ষষ্ঠ রাজ্য হিসাবে উল্লাস প্রোগ্রামের অধীনে ফুললি লিটারেট স্টেটে। কোন ভারতীয় উদ্যোগ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক WSIS প্রাইজ 2026 জিতেছে? WSIS প্রাইজ 2026 জিতেছে ভারতের একটা ইনিশিয়েটিভ যেটার নাম সমৃদ্ধ গ্রাম। সমৃদ্ধ গ্রাম উইন্স WSIS, ইটস মিন ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি, WSIS এর ফুল ফর্ম। সেটার পুরস্কার 2026 সালে জিতেছে সমৃদ্ধ গ্রাম ফর ড্রাইভিং রুরাল ডিজিটাল ট্রান্সফরমেশন, অর্থাৎ গ্রামীণ অঞ্চলকে ট্রান্সফর্ম করার জন্য, বদলে দেওয়ার জন্য একটা বিশেষ প্রোগ্রাম তারা চালিয়েছে ডিজিটালভাবে
সেটাকে বদলে দেওয়ার জন্য, ট্রান্সফর্ম করার জন্য তারা একটা প্রোগ্রাম চালিয়েছে সমৃদ্ধ গ্রাম। সেই সমৃদ্ধ গ্রামটা সম্প্রতি জিতেছে WSIS প্রাইজ। এটি হলো আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন WTU বলে একটা সংস্থা আছে, তাদের কর্তৃক প্রদত্ত একটি অত্যন্ত সম্মানজনক বৈশ্বিক পুরস্কার। তাহলে এটা কারা প্রদান করে? ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ইউনিয়ন যারা আছে, টেলিযোগাযোগ ইউনিয়ন, তারা প্রকাশ করে। চলো আরো একটা গুরুত্বপূর্ণ সম্মান থেকে প্রশ্ন। 2026 সালে ভারতের কোন প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে ICC তাদের মর্যাদাপূর্ণ হল অফ ফেমে অন্তর্ভুক্ত করতে চলেছে? গত বছর 2025 সালে আমরা জানি, কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা আগেও পড়েছি, যারা বিগত কয়েক বছর ধরে কারেন্ট অ্যাফেয়ার্স করছো তারা জানো যে মহেন্দ্র সিং ধোনিকে গত বছর 2025 সালে ICC হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। খুব মর্যাদাপূর্ণ একটা বলতে পারি সম্মানসূচক তালিকা ICC হল অফ ফেম। সেই তালিকায় সম্প্রতি নিযুক্ত হলো সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতের BCCI এর প্রাক্তন সেক্রেটারি, BCCI এর প্রাক্তন তোমার হচ্ছে চেয়ারম্যান, এবং তিনি স্টুডেন্টস চেয়ারম্যান হয় না, মাফ করবে, BCCI এর প্রেসিডেন্ট হয়। তো প্রাক্তন BCCI এর প্রেসিডেন্ট এবং ভারতের ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন, এবং তিনি আমাদের মাঝে দাদা নামে বেশি পরিচিত। তো সৌরভ দাদা, তিনি সম্প্রতিকালে ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি সেট টু বি ইনক্লুড ইন ICC হল অফ ফেম, ICC হল অফ ফেমে অন্তর্ভুক্ত তিনি হয়েছেন। এরপরের প্রশ্ন, ভারত ও কোন দেশের যৌথ উদ্যোগে সম্প্রতি মানস ও মহাভারত গবেষণা কেন্দ্র চালু করা হয়েছে? মানস এবং মহাভারত দুটো কাহিনীমূলক বই, যেই বইতে প্রাচীন ভারত বা বিভিন্ন সোসাইটির আমরা দেখব, মহাভারতের মধ্যে আমরা প্রাচীন ভারতের বা প্রাচীন যে আমাদের সভ্যতা ছিল সেই প্রাচীন সভ্যতার কিছু ধারণা সেখান থেকে পাওয়া যায়। এছাড়া মানস বলে যে বইটা আছে, এটা ঠিক কিরগিজস্তানের কিন্তু আমরা সিভিলাইজেশন সম্পর্কে জানতে পারি। তো মহাভারত এবং মানস এই দুটো গ্রন্থের গবেষণার জন্য মানস গবেষণা মানে গ্রন্থ গবেষণা কেন্দ্র বা মানস মহাভারত গ্রন্থ গবেষণা কেন্দ্র সেটা তৈরি হয়েছে কিরগিজস্তানে। ইন্ডিয়া কিরগিজস্তান লঞ্চ মানস অ্যান্ড মহাভারত সিভিলাইজেশন স্টাডি সেন্টার, অর্থাৎ সভ্যতা বিষয়ক অধ্যয়ন কেন্দ্র, সেটা স্থাপন হয়েছে। কিরগিজস্তান মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে পড়ে, ল্যান্ডলক কান্ট্রি। কিরগিজস্তানের রাজধানী বিশকেক, কিরগিজস্তানের মুদ্রার নাম কিরগিজস্তান সোম। কোশ্চেন 10, 2026 সালের জুলাই মাসে কোন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ায় তাদের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস খোলার ঘোষণা করেছে? এখানে একটা গ্যাপ হবে, ঠিক আছে, খোলার, ক্যাম্পাস খোলার ঘোষণা করেছে। সম্প্রতি এই জুলাই মাসে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইন্দোনেশিয়া ভিজিট করেছেন, এবং ইন্দোনেশিয়ার সর্বোচ্চ হাইয়েস্ট যে সেখানকার সিভিলাইজেশন অ্যাওয়ার্ড সেটাও তিনি পেয়েছেন। সাথে সাথে ডেয়ার স্টুডেন্টস প্রায় 14টি মতো মৌ স্বাক্ষর হয়েছে। তার সাথে সম্প্রতিকালে আমাদের ভারতবর্ষের IIM ব্যাঙ্গালোর যারা আছে তারা ইন্দোনেশিয়াতে তাদের প্রথম ওভারসিজ ক্যাম্পাস খোলার কিন্তু কথা ঘোষণা করেছে। তারা এখানে স্থাপন করতে চলেছে তাদের প্রথম কোনো আন্তর্জাতিক ক্যাম্পাস। অলরাইট, এই ছিল আমাদের আজকের ইম্পর্টেন্ট কয়েকটা গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স। এবারে চলো আমরা সরাসরি কয়েকটা জিকে প্রশ্নতে চলে আসি, দেখবো কি কি জিকে প্রশ্ন আছে। তার আগে একবার দেখে নাও TWS একাডেমিতে বর্তমানে কি কি ব্যাচ চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, SSC GD MTS 2027 সালে টার্গেট করে আমরা ব্যাচ লঞ্চ করেছি। WB গ্রাম পঞ্চায়েতের ব্যাচ, WEP KP ফাউন্ডেশন 2 ব্যাচ, 2.0 ব্যাচ, ANM GNM ফাউন্ডেশন 2027 এর জন্য ব্যাচ, এবং WEP KP প্র্যাকটিস ব্যাচ। এই ধরনের ব্যাচগুলো আমাদের TWS একাডেমিতে অনগোয়িং চলছে। এছাড়া আপার প্রাইমারি এবং অন্যান্য পরীক্ষারও ব্যাচও কিন্তু আছে। তোমার যদি অ্যাডমিশন নাও তাহলে এক্ষুনি অ্যাডমিশন নিয়ে ফেলো TWS একাডেমিতে, কারণ স্পেশাল অফার চলছে। স্পেশাল অফারের মধ্যে ভর্তি হলে কিন্তু তোমাদের যে টাকাটা সেটা কিন্তু অনেক সেফ হবে। এখানে প্রাইসও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। চলো আমরা সরাসরি আজকের একটা জিকে প্রশ্ন উত্তরের সেশনে দেখে নিই কি কি জিকে আছে। আজকে কিন্তু বাছাই করা জিকে আছে সবগুলো, হ্যাঁ, পরীক্ষায় আসার মতো। পশ্চিমবঙ্গের আসানসোল ও রানীগঞ্জ অঞ্চলের কয়লা মূলত কোন যুগের শিলাস্তরে পাওয়া যায়? প্রথমত জেনে রাখো, আসানসোল রানীগঞ্জ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান অঞ্চলে অবস্থিত।
পশ্চিম বর্ধমান শিল্প অঞ্চলে এটা অবস্থিত এবং এই শিল্প অঞ্চল দিয়ে একটা নদী গেছে, যে নদীটার নাম হচ্ছে দামোদর। আর দামোদর নদীর অববাহিকায় এই অঞ্চলটাকে আমরা বলে থাকি দামোদর ভ্যালি। দামোদর উপত্যকা বা দামোদর ভ্যালি অঞ্চলে যে কয়লাগুলো পাওয়া যায় সেগুলো সব গন্ডোয়ানা যুগের কয়লা। ঠিক আছে, ভারতবর্ষের 80%, 80% কয়লা সবই কিন্তু আমরা দেখব গন্ডোয়ানা যুগের কয়লার মধ্যে পড়ে। খুব খুব গুরুত্বপূর্ণ। সরি, 80 নয়, তারও বেশি হবে। ঠিক আছে, 98% কয়লা গন্ডোয়ানা যুগের, যার মধ্যে 80% দামোদর উপত্যকা অঞ্চলে আমরা পাবো। এখানে যে কয়লাটা পাওয়া যায় বেশিরভাগ বিটুমিনাস, অর্থাৎ গন্ডোয়ানা যুগের কয়লা সেটা কিন্তু বিটুমিনাস প্রকৃতির কয়লা হয়ে থাকে, যেটা বিশ্বের মধ্যেও সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। অলরাইট, চলো তাহলে পশ্চিমবঙ্গের দামোদর ভ্যালি অঞ্চল এবং ঝাড়খণ্ডেও দামোদর ভ্যালি অঞ্চলে আমরা যে কয়লা পাবো সেটা গন্ডোয়ানা যুগের কয়লা। ঐতিহাসিক সুরাট অধিবেশনে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থী বিভাজনের সময় সভাপতি কে ছিলেন? সুরাট অধিবেশনে কংগ্রেসের চরমপন্থী নরমপন্থী বিভাজন হয়েছিল। এই বিভাজনের সময় সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। আচ্ছা, এই সুরাট অধিবেশনটা কত সালে হয়? কত সালে হয় সুরাট অধিবেশন? তৎকালীন সময়ে সুরাট অধিবেশনটা হয়েছিল বোম্বে প্রদেশে, হ্যাঁ, আর সুরাট অধিবেশনটা হয়েছিল 1907 সালে। চলো, কোন হরমোন সরাসরি বেসাল মেটাবলিক রেট বা বিএমআর নিয়ন্ত্রণ করে? এক কথায় বলতে গেলে আমাদের যে ওজন, হাইট, এই জিনিসগুলোকে আমরা একত্রে বিএমআর বলছি, তাই তো? তো বেসাল মেটাবলিক রেট একটা মানে মানুষের গ্রোথ কেমন হচ্ছে, সেই মানুষের ওজন অ্যান্ড তাদের হাইট এইগুলো পরিমাপ করে। আমরা বেসাল মেটাবলিক রেট বলে একটা কথা আছে, এটা কিন্তু দেখি। তো বিএমআর যেটা আছে, এই বিএমআর নিয়ন্ত্রণ করে কারা? বিএমআর নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন, যেটা আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। সংক্ষেপে এটাকে আমরা 3-4 বলে থাকি, থাইরক্সিন হরমোন। থাইরক্সিনের আর একটা কাজ আছে, জেনে রাখো। থাইরক্সিন এর কাজ হচ্ছে ব্যাঙাচিকে, যে ব্যাঙাচিগুলো হয় না, ব্যাঙাচি নাম শুনেছো? তো ব্যাঙাচিকে ব্যাঙে রূপান্তর করে। ব্যাঙাচিকে ব্যাঙে রূপান্তর করে কোন হরমোন? থাইরক্সিন হরমোন। ভেরি ইম্পর্টেন্ট এটা। প্রথম রাজেন্দ্র চোল চোল সাম্রাজ্যের সব থেকে শ্রেষ্ঠ শাসক ছিল। কোন পাল রাজার শাসনকালে বাংলা আক্রমণ করেন এবং গঙ্গায় কোন্ড চোল উপাধি ধারণ করেন? তিনি বাংলা বিজয় করেছিলেন এবং বাংলার কিছু অঞ্চল বিজয় করার পরে তিনি গঙ্গায় কোন্ড চোল বলে একটা উপাধি নেন। তো সেই রাজেন্দ্র চোল তিনি যখন বাংলা আক্রমণ করেন তখন বাংলায় পাল রাজাদের শাসনকাল চলছিল। এবং তখন কোন পাল রাজার শাসনকাল ছিল? ইনি বাংলা আক্রমণ করেছিলেন মহিপালের সময়ে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। হিরে কি? হিরে হচ্ছে বিশ্বের সব থেকে কঠিনতম পদার্থ। তো বিশ্বের সব থেকে কঠিনতম পদার্থ হিরে বা ডায়মন্ড। এই ডায়মন্ড এটা একটা অধাতু, এটা হচ্ছে কার্বন থেকে তৈরি হয়, কার্বনের একটি অ্যালোট্রপ। ঠিক আছে, কার্বন থেকে কয়লা পাওয়া যায়, কয়লাও কিন্তু কয়লার ভিতরে কার্বন থাকে। আচ্ছা, গ্রাফাইট, হিরে এর ভিতরেও প্রধান উপাদান হচ্ছে কার্বন। কম্পিউটার সিস্টেমে ALU এর পূর্ণ রূপ কি? কম্পিউটার সিস্টেমে ALU এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা CPU এ থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট।
জটিল তোমার হচ্ছে গণনার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিন্ধু সভ্যতার বিখ্যাত প্রত্নস্থল কালিবঙ্গান বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? কালিবঙ্গান ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে কালিবঙ্গান অবস্থিত ভারতবর্ষের রাজস্থান রাজ্যে। ব্রোমিন এর সাধারণ উষ্ণতায় রং কেমন হয়ে থাকে? ব্রোমিন, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো ব্রোমিনকে আমরা অনেক সময় বলে থাকি কি তরল অধাতু। এটা একটা তরল অধাতু হিসাবে পরিচিত। একটা হয় তরল ধাতু যেটাকে আমরা পারদ বলে থাকি, আর এটা হচ্ছে তরল অধাতু। তো এই তরল অধাতু নামে পরিচিত ব্রোমিন এর পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা 35 এবং ব্রোমিন এর রং সাধারণ উষ্ণতায় হয়ে থাকে গাঢ় লালচে বাদামি টাইপের একটু। কম্পিউটারের জনক ড্যাশকে বলা হয়? কাকে কম্পিউটারের জনক বলা হয়? চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। অ্যালান টুরিংকে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা বলে থাকি আধুনিক কম্পিউটারের জনক, জানো? মডার্ন কম্পিউটার বা আধুনিক কম্পিউটার সায়েন্সের জনক বলা হয় অ্যালান টুরিংকে। এরপরে আমরা 10 নম্বর কোশ্চেন দেখব। বিজয়ওয়াড়া শহরটি ভারতের কোন নদীর তীরে অবস্থিত? এই বিজয়ওয়াড়া কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে অবস্থিত একটি শহর। তো অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত মাই ডিয়ার স্টুডেন্টস? কাবেরী, গোদাবরী, কৃষ্ণা নাকি তুঙ্গভদ্রা? এখানে দেখো অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত নদী বলতে গেলে গোদাবরী আর কৃষ্ণা আছে। এর ভিতরে কোন নদীর তীরে? অ্যান্সার হচ্ছে কৃষ্ণার তীরে বিজয়ওয়াড়া শহরটি অবস্থিত। ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ শহর এবং সেগুলি কোন নদীর তীরে আছে একটু দেখে রাখো। কলকাতা আমরা জানি হুগলি নদী, যেটা তোমার গঙ্গার একটা শাখা নদী, তার তীরে অবস্থিত। তাই অনেক জায়গাতে তোমরা অপশানে গঙ্গাও কিন্তু পেতে পারো, সেটা করলেও একেবারে ভুল হবে না, ঠিক আছে? তো গঙ্গার শাখা নদী সঠিকভাবে বলতে গেলে হুগলির তীরে কলকাতা, কলকাতা হাওড়া এইসব হুগলির তীরে আছে। বারাণসী এটা গঙ্গার তীরে আছে। দিল্লি যমুনার তীরে, আগ্রা যমুনার তীরে, পাটনা গঙ্গার তীরে, লখনৌ শহর উত্তরপ্রদেশের গোমতীর তীরে এবং তেলেঙ্গানার হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত একটি শহর। এই তো গেল। এবারে চলো আমরা বাড়ির কাজ দিই তোমাদের। বাড়ির কাজ দেব আমরা, হোমওয়ার্ক দেব। তোমরা অন্ধ্রপ্রদেশের রাজধানী শহরের নাম কি সেটা কমেন্ট করে কিন্তু জানাবে। আচ্ছা, গতদিনে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করেছিলাম, তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অনেকে আর করছো না। সেই কারেন্ট অ্যাফেয়ার্সের অনেকেই কিন্তু সঠিক উত্তর করেছিল হোমওয়ার্কের। আমি সেখানে বলেছিলাম পূর্ব বাহিনী নদীগুলোর বৈশিষ্ট্য, পশ্চিম বাহিনী নদীগুলোর বৈশিষ্ট্য কি, এরকম একটা আমি কোশ্চেন্স দিয়েছিলাম। তো মাই ডিয়ার স্টুডেন্টস সেখানে কিন্তু অনেকেই সঠিক উত্তর করেছিল। কি কোশ্চেন্সটা দিয়েছিলাম? যে ভারতের পশ্চিম উপকূলে প্রবাহিত নদীগুলোর প্রধান বৈশিষ্ট্য কি। যেমন একদমই হাসিরুল মিয়া উত্তর করেছে, হাসিরুল 07 উত্তর করেছে ভারতের পশ্চিম উপকূলে প্রবাহিত নদীগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এরা বদ্বীপ গঠন করে না, যেমন নর্মদা, লুনি। দেখো লুনি নদীটা অ্যাকচুয়ালি তুমি যেটা লিখেছো, লুনিটা অ্যাকচুয়ালি কোনো সমুদ্রে কিন্তু পতিত হয়নি, এটা জেনে রাখবে। সো লুনি স্বভাবতই এর কোনো বদ্বীপ তৈরি করার কথা নয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আচ্ছা একজন কমেন্ট করেছিল, আচ্ছা আমি কি ভুল করে এটা আইআইটি আর আইটিআই বলে ফেলেছিলাম? হতে পারে, দেখো এরকম ছোটোখাটো একটু আধটু ভুল হয়, মুখ দিয়ে বার হয়ে যায় এটা। তো অফিসিয়াল সুরো বলে একজন লিখেছিল এটা, সরি গো, এরকম একটু মুখ দিয়ে মাঝে মধ্যে ভুল হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখো আমিও তো জানি যে আইআইটি আর আইটিআই দুটো তো অনেক আলাদা। হ্যাঁ, মেবি হয়তো আমি ভুল বলেছিলাম, আমি জানি না ভুল বলেছি কিনা, তুমি কল আউট করেছো কিছুর জন্য। যাই হোক, এরপরে রাজীব মণ্ডল স্যার উত্তর করেছিল একটা, হ্যাঁ ও নর্মদা অ্যান্ড লুনি উত্তর করেছে, ভালো, ঠিক আছে। তারপরে
তৃষা সরকার উত্তর করেছে, দেন হচ্ছে রাহুল উত্তর করেছে, রাহুল বাউরি, দেন হচ্ছে প্রিয়া কান্দা কান্দের উত্তর করেছিল, সুখেন চৌধুরী উত্তর করেছিল, আরও অনেকে উত্তর করেছে। স্যার রাজীব সিং বলছে স্যার গ্রুপ ডির জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস করালে ভালো হয়। আমি ভেবে রেখেছি তোমাদের 3 তারিখ থেকে মেবি পরীক্ষা আগস্ট মাসের, তো আমি করিয়ে দেবো তোমাদের জন্য গ্রুপ ডির জন্য কয়েকটা ম্যারাথন ক্লাস ইউটিউবে আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করব, ঠিক আছে? চলো স্টুডেন্টস অনেকেই আরও উত্তর করেছে, তানিয়া সাহা, কোয়েল দে, তারপরে হচ্ছে সুরাইয়া ইয়াসমিন, দেন হচ্ছে মেয়েরাই তো খুব ভালো উত্তর করছে, ছেলেরা কেন কমেন্ট করো না তোমরা? হ্যাঁ, কৃষ্ণা দাস উত্তর করেছে, নমস্কার কৃষ্ণা লিখেছে, নমস্কার তোমাকে। নেক্সট হচ্ছে মলি উত্তর করেছিল, আরও অনেকেই উত্তর করেছে, সকলকেই। প্রলয় মণ্ডল উত্তর করেছে। চলো সবার নাম আমি আজকে পড়লাম। অনেকের ডিমান্ড থাকে স্যার আমরা কমেন্ট করি আপনি নামগুলো পড়েন না। দেখো আমি পড়ি, সবার নাম দেখি, আমি বাড়িতে যখন অফ টাইমে বসে থাকি না সবার নাম আমি কিন্তু পড়ি। চলো পর্বটা এখানেই তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস শেষ করা যাক। তোমরা নেক্সট পর্বে যুক্ত হবে কারেন্ট অ্যাফেয়ার্সের আবার একটি পর্বে, তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা, কিপ ওয়াচিং TWS একাডেমি অ্যান্ড দ্য ওয়ে অফ সলিউশন। বাই।